গল্পের নাম প্রিয় কাহন, লেখিকা কায়নাত আফরিন। পর্ব সংখ্যা 16। এক সুদর্শন যুবকের বাইকে ওঠার অভিজ্ঞতা প্রিয়তার এই প্রথম, আর এই যুবকটিও নাকি তার হবু বর। অভি যখন নির্বিকারে বলল বাইকে ওঠা প্রিয়তা, মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল প্রিয়তার দুর্বল হৃদয়। কোণঠাসা হয়ে উঠল মন। এক মুহূর্তে ইচ্ছে করছিল সমস্ত রাগ দুঃখ ক্ষোভ ভেঙে ছেলেটাকে জড়িয়ে ধরতে, কিন্তু কেন করবে সে এমন? এই যে 2-3 দিন কেটে গেল, অভিকে একবারও প্রিয়তাকে সরি বলেছে? একবারও দুঃখ পেয়েছে মনে মনে? সরি তো দূরের কথা, প্রিয়তার ধারণায় মানুষটা হয়তো অনুতপ্ত হয়নি। অথচ শুধু অভি জানে প্রিয়তাকে নিয়ে সেদিনকার নিষিদ্ধ কল্পনার জন্য সেই খারাপ ব্যবহার কতটা তাকে বিদ্ধ করেছিল। অনিচ্ছা সত্ত্বেও বাইকে উঠে বসলো প্রিয়তা। অন্য মানুষের জন্য ওঠার সময় চেপে ধরল অভির হাত। অভি হাসল কষে, বাইক স্টার্ট দিল। প্রিয়তা মাঝখানে রেখেছে চীনের মহাপ্রাচীরের মতো দূরত্ব। অনায়াসে এখানে একটা নাদুস নুদুস মানব বসতে পারবে? অভি ভ্রু কুঁচকাল, পিছে মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করলো, মাঝখানে চীনের মহাপ্রাচীরের মতো বাংলাদেশ মহাপ্রাচীর স্থাপন করার পরিকল্পনা আছে? থাকলে বলো, প্রধানমন্ত্রীকে সংসদে অধিবেশন করার জন্য আহ্বান জানাবো তাইলে। অভি সূক্ষ্ম অপমানটা গায়ে গরম তেলের মতো ফটফট শব্দে ফুটে উঠল প্রিয়তার। বিরাগ অনুভূতি বিদ্ধ করলো তাকে। চোখ ছোট ছোট করে বলল, ফালতু কথা বন্ধ করে বাইক স্টার্ট করুন। ভেবে দেখো, এর আগেও পড়ে পড়ে মাথা ফাটিয়ে ডিপার্টমেন্ট একাকার করেছো, আবার পড়ে হাত পা ভাঙলে এখানে এতিম শিশুর মতো ফেলে চলে যাব। রিরি করে উঠল প্রিয়তার আত্মসম্মানের টুইটুম্বর মন। নিজের কথা বজায় রাখার জন্য এক চুলো অভির কাছে ঘেঁষে বসলো না। অভি হতাশ হলো। এই মেয়েকে বসে আনতে পেতে হবে। অদ্রি এ থেকে ভালোই মিলিটারি ট্রেনিং নিয়েছে। অভির মাঝে মাঝে রাগ হয় অদ্রির প্রতি, অসহ্য ধরনের রাগ। গল্প উপন্যাসের শালি সাহেবের মতো এই মানবীর মোটেও দুলাভাই ভক্তের অস্তিত্ব নেই। একে যে বিয়ে করবে তার জীবন খণ্ডচ্যুতে জর্জরিত থাকবে, এটা নিশ্চিত। প্রিয়তা থেকে দৃষ্টি সরিয়ে বাইক চালানোতে মগ্ন হলো অভি। প্রিয়তা হাঁপ ছাড়ল। অভি বিনা বাক্যে মেনে নেবে তা ভাবতে পারেনি। চট্টগ্রামে এলোমেলো পথ ধরে ছুটে চলেছে বাইকটি। পথের বাঁকে বাঁকে চোখ পড়ছে ভুতুড়ে ধরনের পুরনো সেই ঐতিহ্যবাহী তরুলগুলো। প্রিয়তার খেয়াল হলো পথটা একটু বেশি আঁকাবাঁকা, বারবার সামনের দিকে ঝুঁকে পড়ছে, দ্রুত যাচ্ছে বাইক। প্রিয়তা নিজেকে সামলাতে হিমশিম খেতে হলো। এভাবে থাকলে নির্ঘাত সে পড়ে যাবে পিছন দিয়ে। অভিকে ধরার চিন্তা এলেও তা দ্রুত মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। আচমকা রাস্তার মাঝে ব্রেক কষতেই প্রিয়তার সাথে সাথে ধাক্কা খেলো অভির পিঠের সাথে। ভয়ে খামচে তুলল কাঁধ। অভি তারপর বলল, আগেই বলেছিলাম। এবার বুঝলে তো? পুলকের ধারণা আসলেই সঠিক ছিল। সে যে একেবারে বউ নিয়ে হাজির হবে, এটা নিয়ে কোনো প্রতিক্রিয়াই করেনি তেমন কেউ। যেন সবাই আগেভাগেই জানতো পুলকের দ্বারা সব সম্ভব। সাখাওয়াত ভিলাতে যখন সে ঢুকলো, প্রথমে মুখোমুখি হলো মানিকের মা। তাকে দেখিয়ে হাসি মুখে বলল, মানিকের মা, এই দেখো আমার সুন্দরী গিন্নি সাহেবা। তখনই হাতে থাকা থালা বাংলা ছায়াছবির মতো ঝনঝন শব্দ করে পড়ে গেল নিচে। কাকের গলা হিসেবে এই লেনে মানিকের মার মতো ছোটা কাজের বুয়ার বেশ সম্ভ্রম আছে। সে হাজারি কণ্ঠে বলল, হাই হাই হাই, ভাবিরা কই গো আপনারা? ও খালাম্মা দেন, আপনার ভাইগনা বিয়া কইরা বউ লইয়া আইছে। মানিকের মার ধারণা ছিল অন্য 4-5টা পরিবারের মতো বজ্রপাত পড়বে সাখাওয়াত বিলাতে। এবার সবাই মিলে খুবই গম্ভীর সমাবেশ করবে, একটা বিচারে আসবে। তবে সে ভুলে গিয়েছিল এ বাড়িতে এমন কিছু কখনোই হয় না, কারণ নাটক এখনকার নিত্যদিনের রুটিন। প্রিয়তার দাদি যখন দেখলো, তখন ছোট্ট করে ও প্রত্যুত্তর করে বিরক্তি সুরে বলছিল, বউ লইয়া খামার মতো দাঁড়ায় আসোস কেন বেটা, ভিতরে বয়। ঘটনা প্রিয়তা আর অদ্রির বাবার অফিসের ফোন পর্যন্ত করালো। তবে তারা এটা হতভম্ব হলো না যতটা প্রিয়তা, অদ্রি আর রুদ্র হয়েছিল। রুদ্র বাবা শুধু থমথমে গলায় বলেছিল, বেকার থেকে বিয়ে করার খুব শখ হয়েছিল মশাইয়ের, তাই না? আমিও দেখব কতদিন পা তুলে আরামে বসে খায়। অপমানটা হজম করে নিল পুলো। খালার এই বড় ছেলের কাছ থেকে এমন শাসানো কথা শোনাটাই স্বাভাবিক, বরং স্বাভাবিকভাবে মেনে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে অস্বাভাবিক হয়ে দাঁড়াতো। প্রিয়তা বসে আছে সোফায় এক কোণে। কিছুক্ষণ আগে অভির সাথে ফিরে এসেছে বাড়িতে। বউ আদর করা হচ্ছে এখন তিথিকে। প্রিয়তা মা আর চাচি মিলে তিথির সাথে শুরু করেছে রাজ্যের আলাপ। মানিকের মার মুখ ভার। আসন্ন ঝগড়াঝাটির কথা ভেবে মনে মনে পুষে রাখা নিষিদ্ধ আনন্দটা চরমভাবে ব্যর্থ হওয়ায়
মুখ পুদিনা পাতার মতো চুপসানো। প্রিয়তা ডান দিকে তাকালো। অভি বসে আছে অরিনের পাশে। কি নিয়ে কথা বলছে বোধগম্য হলো না। অরিন প্রিয়তার ছোট বোন হলেও প্রিয়তার মতো না। পড়াশোনায় ভালো, তবে কথা জমাতে বেশি ভালোবাসে। এখন অভির সাথে এই তরুণী কি বিষয়ে আলাপ করছে কে জানে। দাদি তখন বলল, এই প্রিয়তা, অভির জন্য শরবত নিয়ে আয়। নাচ জামাইটা কখন থেকে এভাবে বসে আছে। প্রিয়তা অপ্রস্তুত হলো। দাদির অভিকে নাচ জামাই বলাতে নিজের কাছে অন্যরকম ঠেকলো। তাকালো সে অভির দিকে, চমক খেল। অভি তার দিকেই তাকিয়েছিল এতক্ষণ। ঠোঁটে চাপা হাসি, চোখে কাজ করছে কৌতুক। প্রিয়তা বুঝতে পারল না অভির এই আমূল পরিবর্তনের কারণ। নতজন হয়ে সে শরবত বানিয়ে নিয়ে এলো, এগিয়ে দিল অভিকে, বলল, এই নিন। অভি নিল। এক ঢোক গিলার পর সপ্রশ্নে তাকালো প্রিয়তার দিকে। ভ্রু কুঁচকে বলল, শরবতে লবণ দেওয়া হয় জানতাম না তো। নয়নজোড়া বিস্ফোরণে ফেটে পড়ল প্রিয়তা। লবণ মানে? অভির ব্যবহারে অন্যমনস্ক হয়ে শরবত বানানোর সময় সে কি সত্যি সত্যি চিনির বদলে লবণ দিয়ে দিয়েছে? প্রিয়তার চাচি শুনে ফেললো একথা। প্রিয়তাকে দেখে পাকিয়ে বলল, শরবত বানানোর সময় মন কি চাঁদে তুলে রেখেছিস প্রিয়তা? সে শরবতের গ্লাস নিয়ে নিল অভি থেকে, সলজ্জ হয়ে বলল, একটু অপেক্ষা করো অভিমা, ও হয়তো খেয়াল করেনি, আমি বানিয়ে আনছি। প্রয়োজন নেই আন্টি, আপনি শুধু এক গ্লাস পানি দিন, আমাকে যেতে হবে একটু দ্রুত। অগত্য প্রিয়তাকে দিয়ে পানি পাঠালো বড় আম্মু। অভির কাছে যাওয়ার পূর্বে প্রিয়তা শাসানো গলায় বলল, আর কোনো আকাশ করিস না কিন্তু। তোর মা এখনও খেয়াল করেনি তুই শরবতে চিনির জায়গায় লবণ দিয়েছিস। জানলে সবার সামনে ধমকে বাড়ি তুলে ফেলতো। এখন পানি গ্লাস দিয়ে চুপচাপ যা ছেলেটার কাছে, তাকে দরজা পর্যন্ত গিয়ে বিদায় দিয়ে আসবি, বুঝলি? যা তাহলে। দরজার কাছে অভিকে দিয়ে আসার সময় অভি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। পকেট থেকে একটা ছোট প্যাকেট বের করে ধরিয়ে দিল প্রিয়তার হাতে। প্রিয়তা হতভম্ব হলো, বলল, কি এটা? চিনো না? এটা বাদাম। বাদাম দিলেন কেন? অপ্রস্তুত হয়ে বলল প্রিয়তা। অভি তৎক্ষণাৎ উত্তর দিল না। গেটের বাইরে ভিড়ানো বাইকে বসে পড়ল। প্রিয়তার দিকে তাকিয়ে দিল গা ঝালানো হাসি। বলল, বাদাম খেলে বুদ্ধি খেলে ম্যাডাম, তোমার বুদ্ধি সহ মাথাটাও খুলবে। যখন তখন অন্য মানুষ হয়ে তাইলে চিনির জায়গায় লবণ দিতে পারবে না। বিয়ের আগে নিজের ফ্যামিলির মান ইজ্জত লুটলেও বিয়ের পর আমার মান ইজ্জত লুটার চিন্তা ভাবনা করতে পারবে না। প্রিয়তা তিরিক্ষে মেজাজে তাকালো অভির দিকে, বলল, আপনিও আমায় বিয়ে করার চিন্তা ঝেড়ে ফেলে দিন। আপনাকে বিয়ে আমি করবো না, কিছুতেই করবো না। বিয়ে না করার জন্য যা করার সবই আমি করব। আর তোমাকে বিয়ে করার জন্য আমার যা করা দরকার সেগুলো সবটাই আমি করব, বুঝলে মিস তাহমিনা প্রিয়তা? সো অভিমানী মন নিয়ে আমার ইগনোর করা যেমনটা তুমি করতে পারবে না, তেমনি ওদের সাথে পাকিস্তানি স্বৈরাচারী পদক্ষেপও নিতে পারবে না। অভি তার থেকে 2 ডিগ্রি উপরে। হ্যাভ এ নাইস ডে। শুকনো কাগজের মতো হয়ে গেল প্রিয়তার তিরিক্ষে মুখ। হতভম্ব দৃষ্টি এড়াতে পারল না। অভি তখন চলে গিয়েছে দৃষ্টি সীমানার বাইরে। লেন এখন নীরব, কোলাহলবিহীন। প্রিয়তা অদূরে দাঁড়ানো দেবদারু গাছের দিকে তাকালো। সেজন্য বিদ্রুপ করে বলছে, আশ্চর্য হচ্ছ কেন প্রিয়তা? ধৈর্য ধরো, আজ অভি ভয়াবহ দুটো কথা বলেছে, কাল চুমুও খেয়ে ফেলতে পারে। অল দ্য বেস্ট।